নমস্কার শ্রোতা বন্ধুরা, কে আছো অন্তরালে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরিন্দম চলে এসেছি নতুন একটি রোমাঞ্চকর ভয়ের গল্প নিয়ে। তবে গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ। আমাদের এই গল্প এবং পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের এই ভিডিওটি লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের আজকের এই গল্পটি শুনছেন। তাহলে শুরু করছি আজকের গল্প, বলাই চাঁদের চায়ের দোকান। কি গো বলাই জেঠু, কেমন আছো? এক কাপ কড়া করে চা বানিয়ে দাও তো, অনেকদিন তোমার হাতের বানানো সেই স্পেশাল চাটা খাইনি। হ্যাঁ জেঠু, আমাকে এক কাপ চা বানিয়ে দিও, মাথাটা খুব ধরেছে সকাল থেকে। এই তো বানিয়ে দিচ্ছি, বস। গ্রামে পাড়ার ছেলেপুলেদের মধ্যে এই বলাই জেঠুর চায়ের দোকানটি খুবই জনপ্রিয়। এক নামে সকলেই চেনে ওনাকে, মানে বলাই চাঁদ দাসকে। ভীষণই সাদাসিধে গোছের মানুষ উনি। এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ওনার স্ত্রী মারা যান, আর কোনো সন্তান না থাকায় তিনি বড়ই একা হয়ে পড়েন। তাই রিটায়ারমেন্টের পর নিজের একাকিত্ব কাটাতেই তিনি এই চায়ের দোকানটি খুলে বসেছেন। সন্ধে হতেই গ্রামের ছোট থেকে বড় সকলেই এই চায়ের দোকানে আড্ডা দিতে আসে। তবে ছোটদের এই দোকানে আড্ডা দিতে আসার প্রধান কারণ হলো ওনার কাছ থেকে মজার মজার ভূতের গল্প শোনা। হ্যাঁ রে রতন, তুই বাড়িতে কবে এলি শহর থেকে? কাজকর্ম ঠিকঠাক চলছে তো তোর? এই তো আজই সকালে এসছি জেঠু, আর কাজকর্ম ঠিকঠাকই চলছে। বাহ, বেশ ভালো তাহলে। তা আজ তো বাড়িতে নিশ্চয়ই খুব হইচই হচ্ছে। তা বলি, সেই হইচই ছেড়ে এই জেঠুর দোকানে এসে পড়ে আছিস যে? কি যে বলো জেঠু তুমি, এ বেটা তো কাউকে কিছু জানিয়েই আসেনি, সবাইকে চমকে দেওয়ার জন্য। গতকাল কাকিমা আমাকে ওদের বাড়িতে যেতে বলেছিল, কাজে ব্যস্ত থাকার জন্য যেতে পারিনি, তাই আজকে সকালে গিয়েছিলাম। তখনই গিয়ে দেখি বেটা বাড়িতে এসেছেন। সত্যি রতন, তুই আর বদলালি না, সেই ছোটবেলা থেকে একই রকম রয়ে গেলি। এই নে, চা দুটো ধর তোরা। এই বলে বলাই জেঠু ওদের দুজনের হাতে চায়ের কাপ ধরিয়ে দিল। চায়ে চুমুক দিতেই রতন বলে ওঠে, আহ, কতদিন পর তোমার হাতের চা খেলাম গো জেঠু, প্রাণটা আমার জুড়িয়ে গেল। তা যা বলেছিস ভাই, জেঠুর হাতে তৈরি চায়ের ব্যাপারই আলাদা। আচ্ছা জেঠু, চা তো খাওয়া হলো, এবার একটা ভূতের গল্প হবে নাকি? অনেকদিন তোমার থেকে কোনো ভূতের গল্প শোনা হয়নি। হ্যাঁ হ্যাঁ জেঠু, রতন একদম ঠিক কথা বলেছে। আমি অনেকদিন হয়ে গেল কোনো ভূতের গল্প শুনিনি তোমার থেকে। আজ কিন্তু একটা গল্প তোমাকে শোনাতেই হবে। আরে বাবা থাম থাম, দোকানে দেখ আরো লোকজন এসে দাঁড়িয়ে রয়েছে চায়ের জন্য। এখন গল্প বলতে বসলে ওদের আর চা খাওয়ানো হবে না। তোরাও পারিস বটে, এত বড় হয়ে গেলি তবুও তোদের ছেলে মানুষই গেল না। বলাই জেঠু এই কথা বললেও রতন আর বাদলের সাথে গ্রামের আরও যে কয়জন ছেলেপুলে ওই দোকানে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিল, তারাও ওদের দুজনের সঙ্গে তাল দিতে থাকে ভূতের গল্প শোনার জন্য। অজ্ঞতা উনিও আর না করতে পারেন না। ঠিক আছে দাঁড়া, বলছি, শান্ত হয়ে বস তোরা একটু। আগে আমি হাতের কাজগুলো একটু সেরে নিই। খানিকক্ষণ পর বলাই জেঠু তার দোকানে চা খেতে আসা অন্যান্য সকলকে চা পরিবেশন করে রতন, বাদল ও বাকি ছেলেপুলেদের ভূতের গল্প শোনাতে শুরু করলেন। শোন তবে, আজকে আমি তোদের যে গল্প শোনাতে চলেছি তা আমার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর ঘটে যাওয়া এক সত্যি ভৌতিক ঘটনা। আমার বয়স সেই সময় এই 25-26 হবে। তখন আমি সদ্য একটি স্কুলে কেরানি চাকরিটা পেয়েছিলাম। অভাবে সংসারে সেভাবে পড়াশুনোর সুযোগ পাইনি কোনোদিন। আমার বাবা মা দুজনেই খুব আফসোস করতেন সেটা নিয়ে। তবে আমার বাবার এক বন্ধু ছিলেন অম্লান নামে। আমি ওনাকে অম্লান কাকু বলেই সবসময় ডাকতাম। কাকু খুবই অমায়িক এবং একজন পরোপকারী লোক ছিলেন। বিপদগ্রস্ত বা কারো সাহায্যের প্রয়োজন রয়েছে এমন কোনো মানুষকে দেখলে তিনি কখনো ফিরিয়ে দিতেন না, সাধ্যমতো সাহায্য করতেন সকলকে। আমাদের পরিবারেও ওনার অবদান কম ছিল না। আমার স্কুলে কেরানির চাকরিটাও উনিই করিয়ে দিয়েছিলেন। আর ওনারই স্কুলে যেহেতু এই চাকরিটা হয়েছিল,
তাই সেই কারণে ওনার সাথে আমার পরিবারের সম্পর্কটা আরও দৃঢ় হয়ে যায়। সেই সূত্রেই ওনার বাড়িতে আমার যাতায়াতটা একটু বেশিই করতে হতো। এরকমই এক বৃষ্টিমুখর দিনে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম স্কুলের একটি কাজ নিয়ে। আরে বলাই, আয় আয় ভেতরে আয়। এত বৃষ্টির মধ্যে আজ কেন আসতে গেলি? কাল স্কুলে যাওয়ার পর কাজটা করলে হতো না? আসলে কাকু, একটু দরকারি ছিল এই খাতায় তোমার সই করে দেওয়াটা। আর তাছাড়া আগামী দুদিনের জন্য আমি স্কুল থেকে একটু ছুটি নিয়েছি। ওই মাকে নিয়ে একটু তারাপীঠে পুজো দিতে যাব। তাই ভাবলাম কাজটা একটু এগিয়ে রাখাই ভালো, যাতে পরে অসুবিধে না হয়। ও তাই বল। ঠিক আছে, এখন ঘরের ভেতরে ঢোক আগে। বৃষ্টিতে এরপর নয়তো নিজের সাথে সাথে দরকারি কাগজপত্র ভিজিয়ে ফেলবি। না না কাকু, আমি কাগজপত্র ভালো মতো প্লাস্টিকে মুড়িয়ে এনেছি। আচ্ছা ঠিক আছে, থাম থাম, হয়েছে। আয় ভেতরে এবার। ওই গো, শুনছ? বলাই এসেছে। ওর জন্য এক কাপ চা এনো তো। বৃষ্টিতে প্রায় ভিজে এসেছে ছেলেটা। হ্যাঁ, আনছি। কথাগুলি বলে কিছুক্ষণ থামলেন বলাই জেঠু। তারপর আবার বলতে শুরু করলেন। বুঝলি রে বাদল, সেই অম্লান কাকুর বাড়িতেই প্রথম সুতপা মানে তোদের জেঠিমার সাথে আমার পরিচয় হয়েছিল। সেও নাকি ওই বাড়িতে কোনো কাজ নিয়ে গিয়েছিল শুনেছিলাম। তাই নাকি? তারপর? তারপর আর কি, ওই জানাশোনা হওয়ার পর আমাদের বাড়ির লোকজনেরা কথাবার্তা পাকা করে আমাদের বিয়ে দিয়ে দেয়। বেশ তাড়াহুড়ো করেই বিয়েটা হয়েছিল আমাদের। তবে বিয়ের পর বেশ সুখেই ছিলাম জানিস আমরা দুজনে। কে জানতো যে আমাদের জন্য এরপর কি অপেক্ষা করে আছে। কেন, কি হয়েছিল এরপর যে তুমি এমন কথা বলছো জেঠু? দিরাগমনের পর প্রথমবার গিয়েছিলাম শ্বশুরবাড়িতে সুতপাকে নিয়ে। তাই শ্বশুরবাড়ি থেকে শুরু করে পাড়ার প্রতিবেশীদের মধ্যে প্রায় সকলেই মেয়ে জামাইকে নিয়ে হইচই করে মেতে উঠেছিল। সেখানে থাকাকালীন প্রায় দিনই কোনো না কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়ার নেমন্তন্ন থাকতো আমাদের দুজনের। এরকমই একদিন কোনো এক আত্মীয়ের বাড়িতে আমার আর তোদের জেঠিমার নৈশভোজের নেমন্তন্ন ছিল। সেদিন অনেকটা রাত হয়ে গিয়েছিল আমাদের ফিরতে ফিরতে। তাও প্রায় 11টা তো বেজেই গিয়েছিল। বেশ মনে পড়ে, ওই দিন যাদের বাড়িতে আমরা গিয়েছিলাম ওনারা অত রাত হয়ে যাওয়াতে বলেছিলেন ওনাদের বাড়িতে থেকে যেতে। কিন্তু তার পরের দিন আমাদের ফিরে যাওয়ার কথা ছিল নিজেদের বাড়িতে। তাই আমরা ওনাদের না করে দিয়ে বেরিয়ে পড়ি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। একে গ্রামের রাস্তা, তার উপর সেদিন ছিল অমাবস্যার রাত। চারিদিকটা একেবারে ঘুটঘুটে অন্ধকারে ছেয়েছিল। ভাগ্যিস আমার শ্বশুরমশাই আমাকে একখান টর্চ হাতে ধরিয়ে দিয়েছিলেন সেদিন, যদি ফিরতে দেরি হয়ে যায় সেই ভেবে। যাই হোক, আমরা দুজন বেশ গল্প করতে করতে ফিরছিলাম। আর সেই সাথে মাঝে মাঝে সুতপা গানও গাইছিল গুনগুন করে। আমাদের দুজনেরই বেশ ভালো লাগছিল সেদিন, বুঝলি। আসলে এত আত্মীয় স্বজনদের ভিড়ে আমরা যে একা দুদণ্ড নিজেদের মতো সময় কাটাবো তার যে সুযোগই পাচ্ছিলাম না। এইভাবেই হাঁটতে হাঁটতে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম। সুতপাদের বাড়ি যাওয়ার রাস্তায় একটি ছোট নদী ছিল। গ্রামের লোকেরা মিলে পারাপারের সুবিধার জন্য সেই নদীর উপর একখান কাঠের ব্রিজ বানিয়েছিলেন। আরও কিছুটা সময় একা কাটানোর জন্যই তাই আমরা দুজনেই সেই ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম। কিন্তু এই ব্রিজের উপর দাঁড়ানোটাই আমাদের জন্য কাল হলো, বুঝলি। কেন, কি এমন ছিল সেই ব্রিজটা? সেই ব্রিজের শেষ মাথায় একটা বড় অশ্বত্থ গাছ ছিল। প্রায় অর্ধেক ব্রিজটাই সেই গাছের ছায়ায় ঢাকা পড়ে যেত। তোদের জেঠিমা সেই ছায়ার দিকটায় দাঁড়িয়েই আমার সাথে গুনগুন করে গান গাইতে গাইতে গল্প করছিল। এমন সময় হঠাৎই কোথা থেকে যেন একটা দমকা ঠান্ডা বাতাস হু হু করে বইতে আরম্ভ করে। আমি ভাবলাম একে অমাবস্যার জন্য চারিদিকটা এত অন্ধকার, এরপর যদি ঝড় বৃষ্টি আরম্ভ হয় তাহলে তো আর রক্ষে নেই। এসব দুশ্চিন্তা করে তোদের জেঠিমাকে ডাকতে গিয়েই দেখি সে যে আমার পাশে নেই। যে মানুষটা এতক্ষণ আমার পাশে দাঁড়িয়েছিল, আচমকা তাকে দেখতে না পেয়ে আমি বেশ ঘাবড়ে যাই। চিৎকার করে ডাকতে থাকি তাকে, কি গো শুনছ? কোথায় গেলে তুমি? আরে সারা শব্দ দিচ্ছ না কেন? বাড়ি চলো। কি গো শুনতে পাচ্ছ? এবার কিন্তু তোমার মা বাবা দুজনেই আমাদের জন্য চিন্তা করবেন।
অনেকক্ষণ এভাবে ডাকাডাকি করে আর টর্চের আলো জেলেও তাকে ব্রিজে আমি দেখতে পাই না। এরপর দুশ্চিন্তায় এদিক ওদিক চাওয়াচাবি করতে করতেই হঠাৎ কিছু খসখস আওয়াজ হওয়াতে সেই আওয়াজ অনুসরণ করে টর্চের আলো ফেলতেই দেখি সুতপা সেই অশ্বত্থ গাছের এক কোণায় দাঁড়িয়ে গাছটির দিকে একভাবে অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছে। এত রাতে এরকম দৃশ্য দেখে আমি বেশ ভয় পেয়ে যাই। কি গো, তোমাকে কখন থেকে ডাকছি যে আমি শুনতে পাওনি? আর এই গাছের দিকে চেয়ে কি দেখছো ওভাবে? হ্যাঁ, কিছু কি বললে? বললাম যে আমি তোমাকে কখন থেকে ডাকছি, তুমি কি কিছুই শুনতে পাওনি? আর এই গাছের নিচে দাঁড়িয়ে কি দেখছিলে এত মন দিয়ে? কই না, কিচ্ছু দেখছিলাম না তো। চলো বাড়ি চলো। চারিদিকে অমন জোরে জোরে বাতাস বয়ে চলেছে, আর নিঝুম রাতে ঝিঝি পোকার ডাকের সাথে সাথে তোদের জেঠিমার আবার অমনভাবে উত্তর দেওয়া, মানে সবটা মিলিয়ে পুরো পরিবেশটা কেমন জানি ভৌতিক রূপ ধারণ করেছিল। যাই হোক, আমি আর কোনো কথা বাড়িয়ে ওকে জিজ্ঞেস করিনি। এবার পুরো রাস্তাটাতে ও চুপচাপ চলতে থাকে আমার সাথে, কোনো কথা বলেনি তেমন। আমিও ওকে আর বিরক্ত করিনি এটা ভেবে যে আগামীকাল যেহেতু আমাদের বাড়ি ফিরে যেতে হবে, তাই হয়তো সেটা ভেবেই মন খারাপ হয়ে আছে। কিন্তু বাড়ি পৌঁছে যাওয়ার পরও সে একই রকম চুপচাপ হয়ে থাকে। আমার শ্বশুর শাশুড়িও আমার মতো একই কথা ভেবে ওকে আর ঘাটায় না। এরপর যে যার মতো আমরা নিজেদের ঘরে ঘুমানোর জন্য চলে যাই। কিন্তু মাঝরাতে হঠাৎই একটা অস্বস্তিকর অনুভূতিতে আমার ঘুমটা ভেঙে যায়। পাশে ফিরে শুতেই তাকিয়ে দেখি সুতপা আমার দিকে চোখ সরু করে একভাবে তাকিয়ে রয়েছে, আর ওর চোখের সাদা অংশগুলো অসম্ভব রকমের টকটকে লাল হয়ে আছে। অমন ভয়ঙ্কর চাহনি দেখে ভয়ে আমি ধরফরিয়ে বিছানা থেকে উঠে বসি। ওকে জিজ্ঞেস করে ফেলি, কি গো, কি হয়েছে তোমার? আমার দিকে এমনভাবে তাকিয়ে কি দেখছো? তোমার চোখগুলো এত লাল হলো কিভাবে? জ্বর এসেছে নাকি তোমার? কথাগুলো জিজ্ঞেস করতে করতে ওর কপালটা আমি ছুতে যেতেই ও আমাকে সজোরে এক ধাক্কা মারে। টাল সামলাতে না পেরে আমি দৌড়ে ছিটকে পড়ি। কিছুতেই বুঝে উঠতে পারি না হঠাৎ করে ও এমন কেন করছে। একটা মেয়ে মানুষের শরীরে আচমকে এমন বল কোথা থেকে আসবে? কোনো কিছু বুঝতে না পেরে আমি আমার শ্বশুর শাশুড়িকে যেই ডাকতে উদ্যত হয়েছি, একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসে আমার কানে। কিরে, কাকে ডাকতে যাচ্ছিস তুই? সুতপার বাবা মাকে? কিন্তু তাদের ডেকে যাওয়ার কোনো লাভ হবে না। আজ আমাকে কেউ বাধা দিতে পারবে না। আমি সুতপাকে আজ আমার সাথে নিয়ে যাবই। কি গো, হঠাৎ তোমার গলার আওয়াজ এমন হয়ে গেল কিভাবে? কি হয়েছে তোমার? অমন করছো কেন তুমি? ভয় পাচ্ছিস নাকি? ভয় পাস না, এখান থেকে আমার সুতপা আমার কাছেই থাকবে। বেঁচে থাকাকালীন ওকে আমি নিজের করতে পারিনি, কিন্তু আজ ওকে আমি ছাড়বো না, চিরদিনের জন্য আমার করে রাখবো। এক বিভৎস রকম পৈশাচিক হাসি হেসে আর আক্রোশ ভরা স্বরে যখন সেই পুরুষ কণ্ঠটি কথাগুলো বলছিল, তখন আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম, বিশ্বাস কর। বুঝতে পারছিলাম না সত্যি যে তখন আমার কি করা উচিত ছিল। কিন্তু আমার উচ্চস্বরে কথা বলা আর প্রচণ্ড হাসির শব্দে সুতপার বাবা মাও জেগে যান আর আমাদের ঘরে চলে আসেন। ওনাদের আসতে দেখেই সুতপা এক দৌড়ে সকলকে ধাক্কা দিয়ে বাড়ির সদর দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। আমি কিছুই বুঝতে পারি না সুতপার কি হলো হঠাৎ করে। বাবা, সুতপার কি হয়েছে? ও এরকম আচরণ করছে কেন হঠাৎ করে? আমি ওর মা বাবাকে জিজ্ঞেস করতেই ওর বাবা আমাকে বলে ওঠে, তোমার প্রশ্নের উত্তর পরে চেয়েও বাবা, আগে দেখো মেয়েটি কোথায় চলে গেল আমার। ওকে কি আটকাও, ফিরিয়ে নিয়ে এসো ওকে বাড়িতে। অত রাতে সুতপাকে ওভাবে বাইরে বেরিয়ে যেতে দেখে আমি এরপর ওর পিছু নিই। অনেক করে ওকে ডাকতে থাকি আমি, সুতপা, এই সুতপা, এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি এত রাতে? আমার কথা শোনো, বাড়ি চলো। সুতপা! আমার ওভাবে চিৎকার করে ডাকাটাকি শুনে গ্রামের কয়েকজন তাদের বাড়ির বাইরে বেরিয়ে আসে। বিপদের আঁচ করতে পেরে ওনারাও আমার সাথে সুতপাকে ফিরিয়ে আনতে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
কিন্তু এরপর আমি যা দেখলাম তা আমি দুঃস্বপ্নেও কোনোদিন কল্পনা করিনি। যে অসত্য গাছের কথা তোদের বলেছিলাম আমি, সেই গাছেই আশ্চর্যজনকভাবে আমি তোদের জেঠিমাকে এক নিমেষে উঠে পড়তে দেখি। তারপর নিজের পরনের কাপড় সেই গাছে বেঁধে নিজের গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েও। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওর পাটা জড়িয়ে ধরি আর গ্রামবাসীদের সাহায্যে ওর গলার বাঁধা ফাঁসটি খুলে ওকে কোনো রকমে নিচে নামিয়ে নিয়ে আসি। সেই সময় ওর কোনো জ্ঞান ছিল না। গ্রামবাসীরা তখন অনেক সাহায্য করেছিল আমাকে। এরপর গ্রামবাসীদের সাহায্যে কোনোভাবে সুতপাকে নিয়ে শ্বশুরবাড়ি পর্যন্ত আসি। কিন্তু বাড়িতে ঢোকার মুহূর্তেই দেখি এক ওঝাকে নিয়ে আমার শ্বশুরও আমাদের সাথে সাথে বাড়ির ভেতরে প্রবেশ করছে। আমার কিছু বোঝার আগেই সেই ওঝা সুতপাকে দেখে সাথে সাথে মন্ত্রোচ্চারণ করে কিছু ধুনো জাতীয় জিনিস ওর মুখের সামনে ধরে ছড়িয়ে দেন। সাথে সাথেই সুতপার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করে। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, চিৎকার করে শুধু সুতপাকে ডেকে যাচ্ছিলাম। এরপর কিছুক্ষণ পর সুতপার শরীর আস্তে আস্তে স্থির হয়ে যায়। সুতপা মাটিতে লুটিয়ে পড়ে। এরপর গ্রামবাসীদের মধ্যে দু একজন আর আমি সুতপাকে নিয়ে পাজাকোলা করে তুলে ওকে ওর ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিই। খেয়াল করি সুতপার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ঘরের বাইরে যেই বেরিয়ে আসি, দূর থেকে শুনতে পাই সেই ওঝা সুতপার বাবা মাকে খুব রাগী স্বরে অনেক কথা শোনাচ্ছেন। কতবার একই কথা বললে বুঝবি তোরা? আমি যখন প্রথমবার এসেছিলাম তোদের ভিটেতে তখনই বলেছিলাম বিয়ের আগে ওই তাবিজটা যেমন খুলবে না, তেমনি বিয়ের পর যেন তোদের এই মেয়ে এই গ্রামে না আসে। প্রয়োজনে তোরা ওর কাছে যাবি। ও যদি এখানে আসে তাহলে ওর বিপদ হবে, আর হয়েছেও তাই দেখ। আর তার উপর আজ আবার অমাবস্যা। তোরা জানিস না এমন দিনে ওদের শক্তি কতটা বৃদ্ধি পায়। আর যদিও বা ও এখানে এসেই পড়েছিল, তবে ওকে এমন দিনে কেন বেরোতে দিয়েছিস তোরা রাতে? কথাগুলি আমি আড়াল থেকে সবই শুনছিলাম, কিন্তু তারপর থাকতে না পেরে আমি শেষ পর্যন্ত বেরিয়ে এসে ওনাদের জিজ্ঞেস করে বসি, আপনারা কি কেউ কিছু আমাকে বলবেন কি হয়েছিল সুতপার সাথে বিয়ের আগে? না না বাবা, কিছু হয়নি, এখনই সুতপা ঠিক হয়ে যাবে, তুমি দেখো। না মা, কিছু একটা কারণ তো রয়েছে। আমি এই ওঝার কথা স্পষ্ট শুনেছি সব। দয়া করে আর আমার থেকে কিছু লুকোবেন না আপনারা, আমাকে বলুন সবটা। আমাদের ক্ষমা করে দিও জামাই, আমাদের উচিত ছিল তোমাকে বিয়ের আগেই সব কিছু জানিয়ে দেওয়া। একটু পরিষ্কার করে বলবেন আমাকে ঠিক কী ঘটনা ঘটেছিল? আমাদের পাশের এক গ্রামে অজিত নামের একজনের সাথে প্রথমে আমাদের মেয়ের বিয়ে ঠিক করেছিলাম। ছেলে ভালোই ছিল, আমাদের মেয়েরও তাকে বেশ পছন্দ হয়েছিল। কিন্তু পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি ছেলেটি নাকি মানসিকভাবে অসুস্থ ছিল। বলতে পারো প্রায় উন্মাদ প্রকৃতির, যা প্রথমে আমরা কেউই বুঝতে পারিনি। তুমিই বলো জামাই, বাবা মা হয়ে কি নিজের মেয়ের এমন ক্ষতি আমরা করতে পারি? এসব কথাবার্তা জানার পর সেই ছেলের সাথে বিয়ে ভেঙে দিই আমরা। কিন্তু ছেলেটি এই বিষয়টি একেবারেই মানতে পারেনি। এরপরেই সে ওই ব্রিজের কাছে থাকা ওই অশ্বত্থ গাছে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কিন্তু এই খবরটা আমরা সুতপাকে জানাইনি। তারপর থেকে অজিতের অতৃপ্ত আত্মা সুতপার পিছু নেওয়া শুরু করে। যখনই যে ছেলের সাথেই আমরা এরপর ওর বিয়ের কথাবার্তা বলার চেষ্টা করেছি, প্রত্যেকবার কোনো না কোনোভাবে তা ভেঙে দিয়েছে অজিত। তাই তো তোমাদের বিয়েটা আমরা এত তাড়াহুড়ো করে দিয়েছিলাম। ওঝা বলেছিল কোনোভাবেই যেন এই তাবিজটি সুতপা নিজের গলার থেকে না খোলে, এবং বিয়ের পর যেন আর এই গ্রামেও না ফেরত আসে। কিন্তু আমরা তা বিশ্বাস করিনি, কারণ যখন তোমরা দিরাগমনে এসেছিলে এখানে, তখন এমন কোনো ঘটনাই ঘটেনি যা দেখে আমরা বুঝতে পারবো যে অজিতের অতৃপ্ত আত্মা এখনো আশেপাশে ঘুরছে। এসব ঘটনা আপনারা আগে কেন বলেননি আমাকে? এখন কিভাবে ওকে এই পরিস্থিতি থেকে বের করব? চিন্তা করবেন না আপনি। আমার এই মন্ত্রপ্রত ধোঁয়ার প্রভাবে অজিতের আত্মা এখন সুতপার শরীরের ভেতরে আর নেই। কিন্তু ওর জ্ঞান ফিরে আসলেই
আবার অজিতকে নিজের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, কোনো না কোনো ভাবে ও চেষ্টা চালিয়েই যাবে। তাই আমি লাল সুতোর মধ্যে আরেকটি তাবিজ ওর হাতে বেঁধে দিয়ে যাচ্ছি। কিন্তু খবরদার, কোনোভাবেই যেন এই তাবিজ ওর হাত থেকে খুলে না যায়। আর কাল ভোর হতেই আপনি সুতোপাকে নিয়ে চলে যাবেন এই গ্রাম ছেড়ে। বলাই জেঠুর বলা কথাগুলি এক মনে চায়ের দোকানের রতন বাদলের সাথে বাকিরাও শুনছিল। সব শোনার পর রতন বলে উঠল, তারপর কি হলো জেঠু? তোমরা কি পরের দিন ভোরবেলায় বেরিয়ে গেছিলে? আর এই ওঝার কথা মতো কি সত্যি জেঠিমার বাপের বাড়ির গ্রামে তোমরা কোনোদিন যাওনি? এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলাই জেঠু বলল, না রে, তোদের জেঠিমার সাথে অমন ঘটনা ঘটতে দেখে আমি আর সাহস পাইনি ওই গ্রামে ফেরত যাওয়ার। ওই ওঝার কথাও বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম সবকিছু দেখে, যদিও এখন এসবের কোনো মানে নেই, কারণ যাকে নিয়ে ভয়টা ছিল সেই যে আর নেই এই পৃথিবীতে।